হ্যালো এভরিওয়ান, আমি সম্ভাবনা। আর আজকে আমরা আমাদের যে ক্লাস 11 এর যে আমরা চ্যাপ্টারটা পড়ছিলাম পরমাণুর গঠন, আজকে সেটার 10th লেকচার অর্থাৎ থিওরি লাস্ট লেকচার। আজকের এই পার্টটা শেষ করার পর এরপরে আমরা কিছু ডেডিকেটেড ভিডিও রাখবো যেটা কমপ্লিটলি তোমাদের কোয়েশ্চেন বেসড হবে। আর সেখান থেকে আমরা কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবো একসাথে। তার আগে আজকের এই থিওরি পোর্শনটা আজকের এই যে লেকচারটা এই লেকচারটার মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকের পড়াটা শুরু করার আগে বলে রাখি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন ভিডিও আপডেট তোমরা ইজিলি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। আর সেটার জন্য যেন তোমাদের পরীক্ষার যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনটাকেও তোমরা ভালো করে বুস্ট করতে পারো। ওকে, আচ্ছা। তো আজকের আমরা যে পোর্শনটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম মানে কি? ম্যাগনেটিজম হচ্ছে চৌম্বকত্ব। ম্যাগনেটিজম মানে হচ্ছে চৌম্বকত্ব। চৌম্বকত্ব। আচ্ছা। এবার আমরা যখন তোমার কোয়ান্টাম নাম্বার পড়ছিলাম তখন আমরা একটা কোয়ান্টাম নাম্বার পড়েছিলাম যেটাকে আমরা বলেছিলাম ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার মানে এস, তাই না? এবার এস এর মানটা আমরা কি বলেছিলাম যে যখন কোনো একটা ইলেকট্রন একটা অক্ষকে কেন্দ্র করে ক্লকওয়াইজ ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তখন সেখানে এস এর ভ্যালুটা কত হচ্ছে? +½ হচ্ছে, রাইট? আর যেখানে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে সেটাকে আমরা কি বলছি যে মাইনাস হচ্ছে, -1/2, -½ হচ্ছে। তাহলে আমরা এটাও বলেছিলাম যে একটা কক্ষকে যে দুটো ইলেকট্রন থাকবে সেই দুটো ইলেকট্রনের কি হবে, তাদের দুটো ইলেকট্রনের ঘূর্ণনটা দুটো ভিন্ন দিকে হবে। যদি একটা ক্লকওয়াইজ হয় +½ হয়, আরেকটা কি হবে -½ হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এবার এটার জন্য কি হয় যে একটা ইলেকট্রন যখন তোমার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, সেটার ঘূর্ণনের ফলে কি হয়, সেটার ঘূর্ণনের ফলে একটা চৌম্বকত্ব সৃষ্টি হয়, একটা চৌম্বকত্ব সৃষ্টি হয় বা ম্যাগনেটিজমের সৃষ্টি হয়। এবার যখন তোমার একটা ইলেকট্রন যতটা তোমার ক্লকওয়াইজ ঘুরছে আরেকটা যখন ততটাই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তখন কি হবে, ওটার জন্য যেই চৌম্বকত্বটা তোমার ক্লকওয়াইজ ঘোরার জন্য তৈরি হবে, সেটা যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার জন্য তৈরি হবে, সেই দুটো কি হবে, পরস্পর পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। মানে তার জন্য কারোরই তোমার যে ঘোরার ফলে যে চৌম্বকত্বটা তৈরি হচ্ছে সেটা সেই পরমাণুটার উপরে লাগবে না। কিন্তু যখন আমার এমন হবে যে ধরো আমার কোনো একটা কক্ষকে আম, যে কটা ইলেকট্রন আছে, ধরো যদি আমার কোনো একটা কক্ষকের মধ্যে তোমার তিনটে ইলেকট্রন থাকে, ঠিক আছে? তিনটে ইলেকট্রন আছে, আমি যদি পি অরবিটাল ধরি, পি যদি আমি ধরি, তাহলে একটা, দুটো, তিনটে। এবার এখানে কিন্তু দেখো তিনটে অরবিটালে যে তিনটে ইলেকট্রন আছে, এই তিনটে ইলেকট্রন কি আছে, প্রত্যেকটাই কিন্তু একই দিকে ঘুরছে, প্রত্যেকটাই কিন্তু একই দিকে ঘুরছে। তাহলে উল্টো দিকে ঘুরিয়ে এই জিনিসটাকে কিন্তু ক্যান্সেল আউট করার মতো কোনো তোমার প্রভিশন এখানে নেই, কোনো চান্স কিন্তু এখানে নেই। যেমন ধরো এটা যদি আমার দুটো ইলেকট্রন এখানে থাকে, একটা এরকম একটা এরকম, তাহলে এটা একটা ইলেকট্রন যতটা আমার ক্লকওয়াইজ ঘুরে ম্যাগনেটিজম তৈরি করছে, চৌম্বকত্ব তৈরি করছে, আর একটু ততটাই বাঁদিকে ঘুরে চৌম্বকত্বটাকে মেকআপ করে দিচ্ছে, মানে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তো এরকম ভাবে আমরা চৌম্বকত্বটাকে হচ্ছে বলতে পারি যে ঘূর্ণনের ফলে যে চৌম্বকত্ব সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এবার চৌম্বকত্ব আমাদের কি হয়, দু রকমের হয়, একটা হয় হচ্ছে প্যারাম্যাগনেটিজম, আর একটা হয় হচ্ছে ডায়াম্যাগনেটিজম। একটা কি প্যারাম্যাগনেটিজম আর একটা কি ডায়াম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিজম আমরা কাকে বলবো, যে কোনো আমাদের পরমাণুর মধ্যে অযুগ্ম সংখ্যায় ইলেকট্রন থাকার জন্য, অযুগ্ম মানে বিজোড়, বিজোড় সংখ্যায় ইলেকট্রন থাকার জন্য যে হচ্ছে চৌম্বকত্ব তৈরি হয়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিজম। আর সেই পরমাণুটাকে আমরা কি বলবো, প্যারাম্যাগনেটিক। কি বলবো, প্যারাম্যাগনেটিক। যেমন ধরো যদি আমরা তোমার লিথিয়াম ধরি, তাহলে লিথিয়ামে কটা ইলেকট্রন আছে? তিনটে। ছোট দিয়ে ধরছি, তিনটে ইলেকট্রন আছে, মানে এটা 1s। আর এটা যদি আমার 2s হয়, তাহলে কটা ইলেকট্রন থাকবে? 1:2:1। তাহলে 1:2:1। তাহলে আমার আহ কি বলে, অযুগ্ম মানে জোড়ায় নেই, জোড়ায় নেই, বিজোড় আছে, এরকম কটা ইলেকট্রন আছে? একটা।
যত হচ্ছে আমার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে বাড়তে থাকবে, প্যারাম্যাগনেটিজমটা সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তাহলে যদি আমার কোনো একটা পরমাণুর মধ্যে অযুগ্ম অবস্থায় ইলেকট্রন থাকে, তাহলে সেই পরমাণুটাকে আমরা কি বলবো? প্যারাম্যাগনেটিক বলবো। এটা কিসের উপরে ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এটা কিসের উপর ডিপেন্ড করবে? অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপরে কিন্তু এই গোটা জিনিসটা ডিপেন্ড করবে। বোঝা গেল? এবার এটা গেল হচ্ছে আমার ম্যাগনেটিজমের একটা পার্ট। সেকেন্ড পার্টটা কি? ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক আমরা কাকে বলবো? আমরা যেটা বললাম যে যখন কোনো একটা আমাদের পরমাণুর ক্ষেত্রে যখন সেটা আমরা বলছি যে সেটার মধ্যে যখন কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। কিন্তু যদি আমার কোনো একটা ইলেকট্রনের মানে কোনো একটা পরমাণুর ইলেকট্রন গুলো যদি আমার জোড়া অবস্থায় থাকে, যুগ্ম অবস্থায় থাকে, তখন সেখানে কি আমরা কোনো অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি না। কোনো অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি না। যে যদি আমি এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন না পাই, তাহলে সেটার কি প্র্যাকটিক্যালি কোনো ম্যাগনেটিজম থাকবে? সেটা কিন্তু প্র্যাকটিক্যালি কোনো ম্যাগনেটিজম কাজই করছে না, কারণ যতগুলো পজিটিভ দিকে ঘুরে আমার যে ম্যাগনেটিজমটা পাচ্ছি, নেগেটিভ দিকে ঘোরার ফলেও কি হচ্ছে? ম্যাগনেটিজম দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সুতরাং সেখান থেকে কিন্তু কোনো ম্যাগনেটিজম আমরা পাচ্ছি না। ডায়াম্যাগনেটিক যখন আমাদের কোনো একটা তোমার পরমাণু হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? তার ইলেকট্রন বিন্যাসে তার কক্ষপগুলো কি থাকছে? পরিপূর্ণ থাকছে। কোনো এমন কক্ষক থাকছে না যার মধ্যে কোনো ইলেকট্রন হচ্ছে ফাঁকা অবস্থায় আছে। যার মধ্যে কোনো ইলেকট্রন হচ্ছে ফাঁকা অবস্থায় আছে। প্রত্যেকটা ইলেকট্রন কি থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে, পেয়ার্ড আপ থাকবে। তো এখানে আমরা কি বলবো? অযুগ্ম ইলেকট্রন থাকে না। প্রতিটি কক্ষক পরিপূর্ণ থাকে। প্রত্যেকটা কক্ষ কি থাকে? প্রত্যেকটা কক্ষ পরিপূর্ণ থাকে। কোনোটা কোনো কোথাওই আমাদের কোনো বিজোড় সংখ্যায় ইলেকট্রন থাকে না। সব ইলেকট্রন গুলো কি থাকে? জোড়ায় জোড়ায়। ঠিক আছে? আহ, এবার এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে চৌম্বকীয় ভ্রামক। চৌম্বকীয় ভ্রামকটা আমরা কাকে বলি? আচ্ছা, চৌম্বকীয় ভ্রামক আমরা কাকে বলছি? যে ধরো কোনো একটা আমাদের যে পরমাণু আছে, সেখানে ইলেকট্রন গুলোর জন্য চৌম্বকত্ব কতটা সৃষ্টি হচ্ছে, কতটা চৌম্বকত্ব সৃষ্টি হচ্ছে, সেটার মানটা জানবো আমরা কি করে? সেটার মানটা আমরা জানতে পারি হচ্ছে চৌম্বকীয় ভ্রামক দিয়ে। সেটার মানটা আমরা জানতে পারি কি দিয়ে? চৌম্বকীয় ভ্রামক দিয়ে। চৌম্বকীয় ভ্রামকের ফর্মুলা কি হয়? এটাকে হচ্ছে √n × n+2 বি। বিএমটা কি? এটা হচ্ছে চৌম্বকীয় ভ্রামকের একক। এটা কি বলা হয়? বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন। ঠিক আছে? n × n+2। এখানে n এর মানটা কি? n এর মান হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। আমার কোনো পরমাণুতে যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে, সেটাই হচ্ছে আমার n এর মান। সেই n এর মানটা বসালেই আমরা চৌম্বকীয় ভ্রামক পেয়ে যাবো। তাহলে এই ফর্মুলাটা থেকে আমরা বুঝতে পারছি যে যেটা ডায়াম্যাগনেটিক হবে, যে পরমাণুগুলো, তার জন্য কোনো চৌম্বকীয় ভ্রামকের মান আমরা পাবো না। ডায়াম্যাগনেটিকের জন্য আমার অযুগ্ম ইলেকট্রন কটা আছে? 0। ডায়াম্যাগনেটিকের জন্য আমার কত বেরোবে? ডায়াম্যাগনেটিকের জন্য চৌম্বকীয় ভ্রামক কত বেরোবে? ডায়াম্যাগনেটিকের জন্য ডায়াম্যাগনেটিকের জন্য চৌম্বকীয় ভ্রামক কি হবে? সবসময় 0 হবে। সবসময় 0 হবে। আর চৌম্বকীয় ভ্রামকের মানটা আমরা সবসময় কার জন্য পাবো? যেটা প্যারাম্যাগনেটিক হবে। প্যারাম্যাগনেটিকের জন্য এটার মানটা কিন্তু আমরা পাবো। ঠিক আছে? কিন্তু এসব জন্য আমরা কিন্তু মান পাবো না। আমরা ডায়াম্যাগনেটিকের জন্য কিন্তু এটার ভ্যালু সবসময় 0 পাবো। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে আমরা চৌম্বকীয় ভ্রামক কার ক্ষেত্রে বের করতে পারবো? যেটা প্যারাম্যাগনেটিক হবে, মানে যার ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন মানে সংখ্যা থাকবে। অযুগ্ম একটা হলে একটাই, কিন্তু অযুগ্ম সংখ্যায় ইলেকট্রন থাকবে। যদি না থাকে অযুগ্ম সংখ্যায় ইলেকট্রন, তাহলে কিন্তু চৌম্বকীয় ভ্রামকের আমরা মান পাবো না। বোঝা গেল এতদূর? ওকে। এবার আমরা কিছু কোয়েশ্চেন করার ট্রাই করি। কি বলছে যে Fe3+ আয়ন অপেক্ষা Fe2+ আয়ন অধিক সুস্থিত কেন? Fe3+ আয়ন অপেক্ষা Fe2+ আয়ন অধিক সুস্থিত কেন? আচ্ছা, Fe মানে কি? আয়রন। Fe তে কটা ইলেকট্রন আছে? কালিটা চেঞ্জ করে লিখছি, দাঁড়াও।
এফিতে কটা ইলেকট্রন আছে? এফিতে ইলেকট্রন আছে হলো আমার 26টা। এফিতে কটা ইলেকট্রন আছে? এফিতে ইলেকট্রন আছে 26টা। এফিতে কটা ইলেকট্রন আছে? 26টা। ওকে, 26টা যদি ইলেকট্রন থাকে তাহলে এটা আমরা কি করে লিখতে পারবো? 1s2, এভাবে আমরা আগের দিন লেখা শিখেছি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তাহলে কটা হলো? 10, 18, 20 আর 26, মানে 3d6। 3d6। আচ্ছা, এবার আমাকে কি বলেছে যে Fe3+ আয়ন অপেক্ষা Fe2+ আয়ন অধিক সুস্থিত কেন হয়? Fe3+ অপেক্ষা Fe2+ কেন অধিক সুস্থিত হয়? তাহলে Fe2+, 2+ মানে কি হবে? দুটো ইলেকট্রন কমে যাবে। দুটো ইলেকট্রন কমে যাবে, তার মানে ইলেকট্রন সংখ্যা কত হবে? 24। ইলেকট্রন সংখ্যা কত হবে? 24। আর ইলেকট্রন সংখ্যা 24 হবে মানে কি? আর কার ইলেকট্রন সংখ্যা 24 হয়? ক্রোমিয়ামের। আর ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? একটা ব্যতিক্রম দেখেছিলাম না, যে 4s1 এর যে ইলেকট্রনটা 4s2 এর 4s2 তে দুটো ইলেকট্রন ছিল, 4s এ দুটো ইলেকট্রন ছিল 4s2 হিসেবে। সেই 4s2 থেকে একটা ইলেকট্রন কি হয়? 3d4 এর সাথে চলে যায়, গিয়ে সেটা 3d5 হয়ে যায়। তাহলে যদি আমার Fe2+ এ 24টা ইলেকট্রন থাকে তাহলে এখানে কনফিগারেশন কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। 4s2 থেকে একটা ইলেকট্রন যাবে, আর কি যাবে? 3d6 থেকে একটা, তাহলে কত হয়ে যাবে? 3d5। ঠিক আছে, এটা কিন্তু 4s2, 3d4 হবে না, কারণ আমরা আগের দিনই করেছি যে যখন ডি অরবিটালটা থাকবে, ডি অরবিটালটা কি হবে? পরিপূর্ণ বা অর্থপূর্ণ অবস্থায় সব থেকে বেশি সুস্থিত হবে। তাহলে এটাকে সুস্থিত করার জন্য এটা কি হবে? 4s1, 3d5 হবে। আচ্ছা, আর কি বলছে? আর বলছে হলো যে Fe3+, Fe3+ মানে কটা ইলেকট্রন হবে? 23টা। কটা ইলেকট্রন হবে? 23টা। 23টা ইলেকট্রনের ক্ষেত্রে সেটাকে আমরা কি করে লিখতে পারবো? সেটা আমরা লিখতে পারবো হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাহলে কটা হয়ে গেল এখানে? 16টা হয়ে গেছে। কিছু একটা বোধহয় বাদ পড়েছে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ঠিক আছে। তাহলে 10, 18, 18, 19, 20, 21, 22, 23, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যানাডিয়ামের মতন পড়ছে। আচ্ছা, তাহলে আমাদের কি বলতে পারবো আমরা এখানে? দেখো, যে যদি আমাদের Fe2+ হয়, কি বলেছে? Fe3+ অপেক্ষা 2+ কেন বেশি সুস্থিত? Fe2+ এর ক্ষেত্রে দেখো এখানে এটা কি 3d5 আছে। 3d5 আছে, আর আমরা জানি ডি অরবিটালটা যেটা, সেটা যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয় তাহলে সব থেকে বেশি সুস্থিত হয়। এখানে 3d কি আছে? 5 অবস্থায় আছে, এটা বেশি সুস্থিত হবে। আর এখানে 3টা দেখো কি অবস্থায় আছে? 3 অবস্থায়। তাহলে 3টা বেশি সুস্থিত হবে না 5টা? 5টা হবে অবশ্যই, কারণ 5টা কি আছে? অর্ধপূর্ণ আছে, সেই জন্য এটা কি হয়? বেশি সুস্থিত হয়। এই কারণেই Fe3+ আয়ন অপেক্ষা Fe2+ আয়ন বেশি সুস্থিত। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা বলেছে যে ক্রোমিয়াম 3+ আয়নে কটি অযুগ্ম ইলেকট্রন আছে? ক্রোমিয়াম 3+-এ বলেছে। ক্রোমিয়ামে কটা আছে? ক্রোমিয়ামে আছে হলো আমাদের 24টা। ক্রোমিয়ামেরই আমরা আগের দিন ব্যতিক্রম পড়েছিলাম, তাহলে কি হবে এটা? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। তাহলে 10, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রোমিয়ামের জন্য। এবার আমাদের কি বলেছে? ক্রোমিয়াম 3+, তাহলে 3টে ইলেকট্রন কমে যাবে, তার মানে কটা ইলেকট্রন হবে? 21টা। কটা ইলেকট্রন হবে? 21টা। তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। ঠিক আছে, এবার আমাদের বলেছে যে এটাতে কটা অযুগ্ম ইলেকট্রন থাকবে আমাদেরকে দেখতে হবে। এটাকে আমরা আর্গনের ইলেকট্রন কাউন্ট দিয়েও করতে পারতাম, কিন্তু এটাকে আমরা এরকম করেই করবো যাতে তোমাদের কাছে জিনিসটা বুঝতে সুবিধে হয়। তাহলে এটা আমাদের কি হবে? 1s,
এটা আমাদের কি হবে 2s, এরকম করে ভেঙে ভেঙে করবো যাতে পরবর্তীকালে যখন আমরা তোমার নোবেল গ্যাস দিয়ে ইলেকট্রন কনফিগারেশনটা লিখবো তখনও যেন আমরা বুঝতে পারি। সেজন্য এখন আমরা কি করবো, ভেঙে ভেঙেই করবো, ফার্স্টে ভেঙে ভেঙেই করো যাতে পরে যাতে মিলে বুঝতে অসুবিধা না হয়। হুম, ওকে। আচ্ছা, তারপরে কি হলো, এটা 2p 3s 3p, এই হোপ এটা দেখা যাচ্ছে। ওকে, 3p পরে আমরা এখানে নিচে লিখছি 4s 3d। ওকে, তাহলে 2p তে 3টে ভাগ থাকবে, 3p তেও 3টে কক্ষক আছে, আর 3d তে কটা আছে, 5টা। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কি বলেছে, 1s2, মানে 1s এ দুটো ইলেকট্রন আছে, একটা দুটো, 2s এও দুটো ইলেকট্রন আছে, একটা দুটো, 2p তে কটা আছে, 6টা। হুন রুল মেনে আমরা ফিল আপ করবো, ফার্স্টে অর্ধপূর্ণ হবে, প্রত্যেকটা রোটেশন সেম, তারপরে কি হবে, পরিপূর্ণ হবে। ক্লিয়ার? 3s এ কটা আছে, দুটো, 3p তে কটা আছে, 6টা, সেম, 1 2 3 4 5 6। বোঝা গেল? 4s এ কটা আছে, দুটো, একটা দুটো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওকে, এবার হচ্ছে 3d, 3d তে কটা আছে, একটা, 3d তে কটা আছে, তাহলে এটা আমাদের একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে আমরা কি বলবো, ক্রোমিয়াম 3+টা কি, ক্রোমিয়াম 3+ হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কেন প্যারাম্যাগনেটিক, এর মধ্যে একটা তোমার কি আছে, অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে যদি আমার একটা অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য এটা যদি প্যারাম্যাগনেটিক হয়, তাহলে এটার আমরা তোমার মিশও বের করতে পারি। এটার আমরা তোমার চৌম্বকীয় ভ্রামকের মানটাও বের করতে পারবো। তো এটার চৌম্বকীয় ভ্রামকের মান কত হবে, তাহলে এটার চৌম্বকীয় ভ্রামকের মান কত হবে, চৌম্বকীয় ভ্রামকের সূত্র কি হয় আমরা জানি, √n × n+2 dm। এখানে n এর ভ্যালু কত আছে, একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে 1 × 1+2 bm। তার মানে এটা কি হবে, 3√3। এটা হচ্ছে এর চৌম্বকীয় ভ্রামকের মান। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যে যখন দেখবে যে কোনো একটা পরমাণু, তার মধ্যে যদি অযুগ্ম ডি ইলেকট্রন থাকে, যদি ডি ইলেকট্রন অযুগ্ম থাকে, তাহলে কি হবে, তাহলে সেই যে কম্পাউন্ডটা হবে, সেই কম্পাউন্ডটা কি হবে, কালারফুল হবে, মানে রং দেখাবে। যদি অযুগ্ম ইলেকট্রন থাকলে ডি উপকক্ষে পরমাণুর মধ্যে রঙের সৃষ্টি হয়। এটা পরবর্তীকালে যদি কেমিস্ট্রি নিয়ে পড়ো, তখন এটা জানতে পারবে যে কেন হচ্ছে ডি অরবিটালে যদি ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে, তাহলে রঙের সৃষ্টি হয়। খুব ইন্টারেস্টিং, পরে যদি তোমাদের সিলেবাস শেষ হয়ে যায়, আমি এটা একদিন করিয়ে দেবো, খুব মজা পাবে। আচ্ছা, বোঝা গেল? ঠিক আছে। এবার এটাকে একটুখানি মাথায় রাখবে, যদিও সিলেবাসে নেই এটা, কিন্তু স্টিল। ওকে, আচ্ছা, তাহলে বলো তো, এখানে তো একটা ডি ইলেকট্রন হচ্ছে তোমার একটা অযুগ্ম অবস্থায় আছে, তাহলে কি ক্রোমিয়াম 3+টা রং দেখাবে? তাহলে কিন্তু ক্রোমিয়াম 3+টা কি হবে, কালারফুল হবে, ক্রোমিয়াম 3+টা কি হবে, কালারফুল হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমাদের কি বলেছে, এবার আমাদের চৌম্বকীয় ভ্রামকের মান নির্ণয় করতে বলেছে, কার কার ক্ষেত্রে, Copper 2+, Fe2+, আর Ni2+। এই তিনটের ক্ষেত্রে আমাদের মান নির্ণয় করতে বলেছে চৌম্বকীয় ভ্রামকের। তাই আমরা কপার দিয়ে স্টার্ট করব। কপারে কটা ইলেকট্রন আছে, কপারে ইলেকট্রন আছে হচ্ছে 29টা। ঠিক আছে, তাহলে কপার যদি 2+ হয়, তাহলে কপারে কটা ইলেকট্রন হয়ে যাবে, 27টা। কপার 2+-এ কটা ইলেকট্রন হয়ে যাবে, 27টা। তাহলে সরি, তাহলে কপার 2+-এ কটা ইলেকট্রন হয়ে যাবে, 27টা। তাহলে এটা আমরা কি করে লিখবো, 1s2 2s2 2p6 3s2 1s2 2s2 2p6 3s2
3p6 4s2 মানে 10 হয়ে গেল, 18 19 20 মানে আর হবে হচ্ছে 7টা। তাহলে কি হবে 3d7। এবার ভালো করে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 প্রত্যেকগুলো কিন্তু ফিল্ড আপ আছে। কোনটা আমাদের এখানে লাস্টে কোনটা আছে? 3d7টা। লাস্টে কোনটা আছে? 3d7টা, তাই না? এখানে আরেকটা জিনিস দেখো, এই যে এখানে তোমার 1s2 2s2 2p6 3s2 3p6 আছে, এটা কার ইলেকট্রন কনফিগারেশন? এটা কার ইলেকট্রন কনফিগারেশন? এটা হচ্ছে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন। আর ইলেকট্রনিক কনফিগারেশন আর্গনের, তো এটাকে আমরা লিখতে পারি আর্গন 4s2 3d7। এটা আমরা লিখতেই পারি আর্গন 4s2 3d7। তাহলে এখান থেকে আমাদের যদি আমরা দেখি তাহলে এটার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কত লিখতে পারি? এখানে তো এটা আর্গন আর্গনই থাকবে, এখানে এটা কত হবে 4s2 3d7। তাহলে 4s এ কটা ইলেকট্রন আছে? দুটো। 3d তে কটা আছে? 7টা। মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা আছে এখানে? 1টা 2টো 3টে। অযুগ্ম ইলেকট্রন কটা আছে? 3টে। তাহলে এখানে চৌম্বকীয় ভ্রামকের মান কত হবে? চুম্বকীয় ভ্রামকের মান কত হবে? চৌম্বকীয় ভ্রামকের মান হবে হচ্ছে √3 × 3 + 2bm। তার মানে কত হবে? 3 × 5 = 15, √15bm। বোঝা গেল? এবার যেটা আমরা করব সেটা হচ্ছে তোমার Fe2+ এর ক্ষেত্রে। আমাদের Fe কটা ইলেকট্রন থাকে? Fe তে 26টা ইলেকট্রন থাকে। তাহলে Fe2+ এ কটা ইলেকট্রন থাকবে? Fe2+ এ 24টা ইলেকট্রন থাকবে। আমরা একটু আগেও Fe2+ করেছি। কটা ইলেকট্রন থাকবে? 24টা। তাহলে আমরা ধরো যদি এরকম করে যেভাবে আমরা এটাকে লিখলাম, আমরা এরকম করেই এখন থেকে লেখার চেষ্টা করব। ভেঙে ভেঙে যদি কেউ করতে চাও ভেঙে ভেঙেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা কেন এরকম করে করছি? যাতে আমাদের লিখতে হচ্ছে কম হয়। দেখো, যদি এখানে তোমার এখানে 1 2 3 4 আর 6 হচ্ছে কত হয়ে যাচ্ছে তোমার 10 18। এই যে 3p6 অবধি এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা আর্গন লিখতে পারি। তো এভাবে করলে কি হয় আমাদের, মানে জিনিসটাতে আমাদের আর্গনের যে তোমার ইলেকট্রনিক কনফিগারেশনটা সেটাও আমাদের ভালো করে মনে থাকে, মানে নোবেল গ্যাসের কনফিগারেশন গুলো আমরা ভালো করে মনে রাখতে পারবো। আর তার সাথে কি হবে যে আমাদের লিখতেও ব্যাপারটা কি হবে, টাইম কনজিউমিং হবে না বেশি। তাহলে আমি এরকম করেই লিখছি এখন। ওকে, তাহলে এটাতে কি হবে? আর্গন হয়ে গেল। আর্গনে কটা ইলেকট্রন আছে বললাম? 18টা আছে, তাই না? আর 3p6 অব্দি কটা ইলেকট্রন আছে? 18টা ইলেকট্রন আছে। তাহলে তারপরে আর কটা ইলেকট্রন থাকবে? 6টা। তারপরে আর কটা ইলেকট্রন থাকবে? 6টা। তাহলে সেটা কি হবে? 4s1, 24 কিন্তু ক্রোমিয়ামের মতো হয়, 4s1 3d5, 4s1 3d5। তাহলে এটাকে আমরা কিরকম করে লিখতে পারবো? আর্গন তো আছে, তারপরে কি হবে? 4s1 3d, 4s আর হচ্ছে 3d। তাহলে 4s এ কটা ইলেকট্রন আছে? একটা। আর 3d তে কটা ইলেকট্রন আছে? 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে দেখো Fe2+ এর ক্ষেত্রে কটা অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি আমরা? 6টা। তাহলে এখানে n এর ভ্যালু কত? 6। তাহলে আমরা এখানে চৌম্বকীয় ভ্রামকের মান কত পাবো? 6 × 6 + 2 মানে হচ্ছে 8। 6 8 এ 48, √48 4 9। বোঝা গেল? তাহলে এরপরে আমরা কোনটা করব? এরপরে আমরা করব হচ্ছে নিকেল 2+। এরপরে কি বেঁচে থাকলো? নিকেল 2+। আচ্ছা, নিকেলের কটা ইলেকট্রন থাকে? নিকেলের ইলেকট্রন থাকে হচ্ছে 28টা। তাহলে নিকেল 2+ এ কটা ইলেকট্রন হবে? 26টা। 26টা ইলেকট্রন কার হয়? 26টা ইলেকট্রন হয় হচ্ছে আয়রনের। তাহলে এটা আয়রনের মতনই হবে। এটাকে আমরা লিখবো আর্গন। আর্গন লিখলে হয়ে গেল আমাদের 18টা। তারপরে তাহলে আর কটা থাকবে? 8টা ইলেকট্রন। ঠিক আছে? তাহলে এটা কি লিখবো আমরা? 4s2 3d6, 4s2 3d6। তাহলে এবার আমরা ভিতরে ইলেকট্রন কনফিগারেশন লিখতে যাই। তাহলে এটা 4s 3d।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে 4 এ কটা আছে? দুটো। আর 3D 6। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এন এর মান কত? 4। তাহলে আমাদের চৌম্বকীয় ভ্রামক কত হবে? চৌম্বকীয় ভ্রামক হবে হচ্ছে √4 × 4 + 2, মানে √24 ম্যাগনেটন। বোঝা গেল? ওকে। নেক্সট বলেছে কে প্লাস আর সিএল মাইনাস এর মধ্যে সম্পর্ক কি? কে প্লাস আর সিএল মাইনাস এর মধ্যে সম্পর্ক কি? ফার্স্ট হচ্ছে কে মানে কি? পটাশিয়াম। পটাশিয়ামে কটা ইলেকট্রন থাকে? পটাশিয়ামে ইলেকট্রন থাকে হচ্ছে 19টা, রাইট? কে প্লাস বলেছে মানে একটা ইলেকট্রন কম, তাহলে কে প্লাসে কটা ইলেকট্রন থাকবে? 18টা। কি বলেছে? সিএল মাইনাস, সিএল এ কটা ইলেকট্রন থাকে? 17টা। সিএল মাইনাসে তাহলে কটা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন বেশি, 18টা। তাহলে কে প্লাস আর সিএল মাইনাস এর মধ্যে সম্পর্ক কি? দেখো এ দুটোর ইলেকট্রন সংখ্যা সমান, আমরা পড়েছিলাম একদম ফার্স্টে। তাহলে কে প্লাস আর সিএল মাইনাস এর মধ্যে সম্পর্ক কি? এরা পরস্পরের কি? আইসো ইলেকট্রনিক। এরা কি? এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক। বোঝা গেল কথাটা? এবার বলেছে কোনটির চৌম্বকীয় ভ্রামকের মান সর্বাধিক। তাহলে আমাদেরকে প্রত্যেক কটার চৌম্বকীয় ভ্রামকের মান এখানে হচ্ছে বের করতে হবে। আচ্ছা, কপার 2+, কপার 2+ আমরা প্রবাবলি আগে করলাম না? কপার 2+, এই যে কপার 2+ করেছি। কপার 2+ এ দেখো আমাদের চৌম্বকীয় ভ্রামকের মান আমরা কত পেয়েছিলাম? √15। একবার করা আছে জন্য আর করছি না। তাহলে এটাতে আমরা কত পেয়েছিলাম? কপার 2+ এ √15 বিএম। NI2+ এরটা আমরা একটু আগেই করেছি। NI2+ এরটা কত করেছি? √24। √24 বিএম। কপার 3+ এরটাও করেছি। এই যে কপার 3+ এরটাও করেছি। কপার 3+ এর কত এসেছিল? কপার 3+ এর এসেছিল √3। এটা কত এসেছিল? √3। যেটা ম্যাঙ্গানিজেরটা কিন্তু আমাদের করা হয়নি, তাই না? ম্যাঙ্গানিজেরটা করা হয়নি। ম্যাঙ্গানিজের ইলেকট্রন সংখ্যা কত? ম্যাঙ্গানিজের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 25। তাহলে আমাদের কি বলেছে? ম্যাঙ্গানিজ 2+। তাহলে যদি 25 হয় তাহলে দুটো ইলেকট্রন কম, তার মানে কত? 23। এটার ক্ষেত্রে আমাদের কত হবে ইসের মান? 23 যদি হয় তাহলে এটাতে আমরা যদি আর্গন করি, 18, 19, 20, 21, 22, 23 মানে 5। তাহলে হুম, 4:3:3। ঠিক আছে, তাহলে এবার এটার আমাদের চৌম্বকীয় ভ্রামকের মান কত হবে? আর্গন তো থাকলোই, 4s3, 1, 2, 3, 4, 5, 3d3, আচ্ছা 4s2, 3d3, 1, 2, 3। তাহলে এখানেও কটা আছে? আমার n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হচ্ছে আমার 3। n এর ভ্যালু 3। তাহলে চুম্বকীয় ভ্রামক কত হবে? চুম্বকীয় ভ্রামক আমাদের হবে হচ্ছে √3 × 3 + 2। তাহলে √15। বোঝা গেল? Okay, তাহলে এরকম করে এগুলোকে আমরা বের করতে পারলাম। আচ্ছা, এবার যেটা বলছে যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্ট। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্ট। আচ্ছা, তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা বাংলায় কি বলতে পারি? অরবিটাল মানে হচ্ছে কক্ষক, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ। তাহলে এটাকে আমরা বলতে পারি কক্ষকের
কৌণিক ভরবেগ। কক্ষকের কৌণিক ভরবেগ কি করে বের করা হয়? এটা বের করার একটা সূত্র আছে। এটাকে কি বলে? রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই। এটা হচ্ছে কোন একটা কক্ষকের কৌণিক ভরবেগ বের করার সূত্র। এখানে এল কি? এল হচ্ছে আমার গৌণ কোয়ান্টাম সংখ্যা। মানে এলটা কি? এলটা হচ্ছে আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? তাহলে এখান থেকে এবার যদি আমাদেরকে বলে যে আমাদেরকে আর এইচটা কি? এইচটা হচ্ছে আমাদের যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আমরা করেছিলাম সেটা। তাহলে যদি আমাদেরকে এভাবে বলে যে প্রত্যেকটা কক্ষকের জন্য আমাদের কৌণিক ভরবেগটা নির্ণয় করতে, তাহলে কৌণিক ভরবেগ আমরা কিরকম করে নির্ণয় করব? দেখো, এস কক্ষকের ক্ষেত্রে, এস কক্ষকের ক্ষেত্রে আমাদের এল এর ভ্যালু কত হয়? এল এর ভ্যালু 0 হয়। এবার এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে কোনো কি আমরা কক্ষের কোনো কৌণিক ভরবেগ পাবো? কোনো কিন্তু কৌণিক ভরবেগ পাবো না। তাহলে এস কক্ষের ক্ষেত্রে এল যেহেতু 0 হয়, তাহলে কক্ষের কৌণিক ভরবেগ কি হবে? কক্ষের কৌণিক ভরবেগও কিন্তু 0 হবে। ঠিক আছে? এবার পি যদি আমরা দেখি, পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত হবে? 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের কক্ষের কৌণিক ভরবেগ কত হবে? কক্ষের কৌণিক ভরবেগ কি হবে? রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান, মানে 1 × 1 + 1 ইন্টু এইচ বাই টু পাই। মানে এটা কি কি হবে? রুট ওভার 2h বাই টু পাই। আচ্ছা, এবার তাহলে যদি আমাদের ডি এর ক্ষেত্রে বলে, তাহলে তখন আমাদের এল এর ভ্যালু কত হয়ে যাবে? ডি এর ক্ষেত্রে এল এর ভ্যালু হবে 2। তাহলে আমাদের কক্ষের কৌণিক ভরবেগ কত হবে? রুট ওভার 2 × 2 + 1 এইচ বাই টু পাই। তার মানে কত হবে? এখানে হয়ে গেল আমার 3 3 × 2 = 6 রুট ওভার 6h বাই টু পাই। বোঝা গেল? এরকম করে আমরা কি করতে পারি? আমরা কক্ষের যে কৌণিক ভরবেগটা, আমরা কক্ষের কৌণিক ভরবেগ কিন্তু এরকম করে বের করতে পারছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আজকের ক্লাসটা একদমই ছোট ছিল, খুব বেসিক ছিল। আমরা জাস্ট খালি ম্যাগনেটিজম কি হয়, ম্যাগনেটিজমটা পড়েছি। প্যারাম্যাগনেটিক কোনটাকে বলবো, ডায়াম্যাগনেটিক কোনটাকে বলবো, চুম্বকীয় ভ্রামকের মান আমরা কিরকম করে নির্ণয় করি, সেই জিনিসটা আমরা দেখলাম। আমরা কয়েকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করলাম। আর তার সাথে আমরা কি করলাম? আমরা কিরকম করে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কক্ষকের কৌণিক ভরবেগ নির্ণয় করতে হয়, সেই সূত্রটা আমরা আজকে জানলাম। ঠিক আছে? তাহলে এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা কিছু এমসিকিউ বেসড ক্লাসেস রাখবো। যাতে তোমরা যে থিওরি পোর্শন গুলো পড়েছো সেটার বেসিসে তোমরা যেন কোয়েশ্চেনের আনসার করতে পারো। ঠিক আছে? কোয়েশ্চেনের জন্য তোমরা আনসার করতে পারো। সেটা আমরা এরপরে একটা বা দুটো ক্লাসে সেই জিনিসটাকে আমরা কভার করে দেবো। তারপরে আমরা হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার যেটা সেটা কিন্তু স্টার্ট করে দেবো। ঠিক আছে? পড়াগুলো ভালো মতো করে করতে থাকো। পড়ার জন্য একদম রেডি হয়ে যায়, যেন এরপর যখন কোয়েশ্চেনের ক্লাস আমরা যখন করবো, তখন যেন আমি সলভ করার আগেই তোমরা কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারো। ঠিক আছে? এরকম ভালো করে যেন আমাদের পড়াগুলো রেডি হয়ে থাকে। ঠিক আছে? এর পরের দিন আমরা কোয়েশ্চেন নিয়ে আসছি, কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য। কিন্তু একদম ভালো মতন করে পড়াগুলোকে রেডি করে ফেলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে কোনো ভিডিও তোমাদের মিস না যায়। ঠিক আছে? দেখা হচ্ছে পরের